এঁচোড় চিংড়ি বাঙালিদের এটা কিন্তু একটা দুর্বলতার জায়গা। চলো আজকে আমি এঁচোড় চিংড়ি রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। কীভাবে এটা বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চিংড়ি মাছটাকে আগে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখো, এঁচোড়টাকেও কিন্তু কাটা আছে, আমি কাটিনি, যে ছেলেটা বাজার দেয় সেই কেটে দিয়েছে। আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াতে জল দিয়ে দিলাম। জলটা এবার গরম হতে অপেক্ষা করব, মানে জল গরম হওয়ার অপেক্ষা করব। তার আগে জলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। তার আগে এই যে আলু আর এঁচোড়টাকে দিয়ে নিলাম। জলটা ফুটার আগে আলু আর এঁচোড়টা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে সিদ্ধ করে নেব। 50% মতো সিদ্ধ করব। তো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটা সিদ্ধ হোক। চলো মশলাটার মধ্যে রেডি করে নিই। দেখো এঁচোড়টা কিন্তু সিদ্ধ হচ্ছে কত কত সুন্দরভাবে। এর মধ্যে কিন্তু আমি মশলাটাও রেডি করে নিয়েছি। এঁচোড় আর আলুটা 50% সিদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিয়েছি, আলাদা করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে নেব। তেলটা দিয়ে নিয়েছি। আলুগুলোকে এবার ভেজে নেব এই তেলের মধ্যে। তেলটা ভাজা মানে এই যে আলুগুলোকে দিয়ে দিলাম, এবার খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আমি দেখবে কথার মাঝে লাল লাল কথাটা বলি, তো যাই হোক বাদ দাও। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে তার মধ্যে চলো এই যে টমেটোর পেস্টটা করতে বাকি আছে, তো চলো টমেটোর পেস্টটাতে আমি কী কী মশলা ব্যবহার করছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আলুটা যখন সিদ্ধ হচ্ছে মানে ভাজা হচ্ছে, আমি ততক্ষণ এই যে টমেটো, জিরে, শুকনো লঙ্কা, যে ঝাল যেমন ঝাল ব্যবহার করবে সেই অনুযায়ী ঝাল দেবে, ধনে, গোটা গরম মশলা মানে 2টো এলাচ বা 1টা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে নেবে। তারপর এর মধ্যে একটা সিক্রেট উপকরণ দেবো। সেটা কি বলো তো? সেটা হচ্ছে, দেখে নাও কি দিচ্ছি। সেটা হচ্ছে এই টক দই। কেউ যদি কখনো টক দই দিয়ে এঁচোড় চিংড়ি না বানিয়ে খেয়ে থাকো, সে অবশ্যই বানিয়ে নেবে। এই মশলার পেস্টটা আমি রেডি করে রেখে দিলাম। আলুটাও এর মধ্যে ভাজা হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই সময় আলুগুলোকেও তুলে নেব। আচ্ছা, তখন কিন্তু আমি বাকি মশলাটা যেমন আদা রসুন পেঁয়াজটা রেডি করেছিলাম, আর এখন এই মশলাটা রেডি করলাম, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে দেখো এই যে এঁচোড়গুলোকেও কিন্তু এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। অল্প অল্প করে এঁচোড় দিয়ে কিন্তু এঁচোড়টাকে ভেজে নিও। আমি কিন্তু এইভাবে ভেজে নিয়েছি, একটু বেশি মানে সব এঁচোড়টাই দিয়ে নিয়েছি। তোমরা পারলে অল্প অল্প করে এঁচোড় দিয়ে কিন্তু ভেজে নিও এঁচোড়টাকে। তারপরে এঁচোড়টা ভাজা হয়ে গেলে এঁচোড়টাকে এবার তুলে নেব। এঁচোড়টা একটু ভালো মতোই ভাজবে, তাতে এঁচোড়ের টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। আর এই যে জলে যখন ফুটতে দিয়েছিলাম এঁচোড়টাকে, সেই সময় কিন্তু এঁচোড় ফোটার সময় এঁচোড়ের মধ্যে অনেকটা আঠা কিন্তু ওই লবণ হলুদ জলে কিন্তু চলে যায়। তারপরে দেখো এই কড়ার মধ্যে আরও বেশ কিছুটা তেল দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে কেটে ঝেড়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ যে কোনো তরকারিতে চিংড়ি মাছ তো আমরা বেশি ভাজি না, সেটা আমরা সকলেই জানি। চিংড়িটা একটু ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। চলো, চিংড়িটা আমার ভাজার পর তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে নেব, আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা যখন দেখব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সেই সময় এর মধ্যে আমি এই যে একটু সামান্য চিনি দিয়ে নেব। চিনিটা দিলে রান্নার কালারটা সুন্দর আসে। তারপরে এই যে 2টো পেঁয়াজ কুচিকে এইভাবে দিয়ে নিলাম। পেঁয়াজটাকে দিয়ে নেওয়ার পর বেশ ভালো মতো ভেজে নেব। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এর মধ্যে কিছুটা পেঁয়াজের পেস্টও ব্যবহার করব। তার জন্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা গলে যায় একটু ভালো মতো। তো দেখো ঢেকে রেখে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো আদা আর রসুনটা দিয়ে দেবো। এখানে কোনো পেঁয়াজের পেস্ট আমি ব্যবহার করছি না, ভুল বলেছিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে একটু পেঁয়াজের পেস্ট ব্যবহার করো, তাতে গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর হয়। তারপরে যখন দেখবো পেঁয়াজটা এরকম ঢেকে রেখে ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে নেব। সেটাকে দিয়ে নেবার পর বেশ ভালো মতো এবার কষিয়ে নেব। একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে কষাতে থাকবো। যতটা সময় ধরে রান্নাটা কষানো হবে মশলাটা, তত কিন্তু রান্নার স্বাদ আসবে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। ঝাল লবণটা যে যার নিজের মতো কিন্তু দিয়ে নেবে। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে,
দেখতেই পাচ্ছ তেল ছেড়ে আসছে। আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে এসছে প্রায়। এবার এই সময় কিন্তু এঁচোড়টা ঢেলে দেব। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, এঁচোড়ের মশলা কিন্তু অনেকটাই বেশি দেবে, না হলে কিন্তু এঁচোড় খেতে খুব একটা ভালো লাগবে না। আমার এতেই মনে হয়েছিল মশলাটা অনেকটা কম পড়ে গেছে। তো তোমরা চাইবে আর একটু বেশি মশলা এখানে ব্যবহার করতে। তারপরে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসেছে। এবার এঁচোড় আর ভাজা আলুটাকে দিয়ে নেব। এঁচোড় আর ভাজা আলুটাকে দিয়ে নেবার পর মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপরে এটাকে খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো, অল্প অল্প জল দিয়ে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যেভাবে মাংস কষানো হয় ঠিক সেইভাবে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ এইভাবেই কষতে কষতে রান্নাটা কিন্তু করতে থাকবো। ব্যাস, দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা কষানো চলছে। এবার এটাকে ঢেকে দেব। ঢেকে ঢেকে কষালে একটা উপকার হয়, এঁচোড়া আলুটা বেশ কিছুক্ষণ কিন্তু সিদ্ধ হয়ে যায়। দেখেই বুঝতে পারছো মশলার পরিমাণটা কিন্তু একটু কম হয়েছে, তাই তোমরা চাইবে একটু কিন্তু বেশি মশলা দিয়ে দেওয়ার। এখানে 500 গ্রাম মতো কিন্তু এঁচোড় ছিল, মানে এঁচোড়টা ছিল 800 গ্রাম, সেটা কেটে বেছে 500 গ্রামে দাঁড়িয়েছে। তারপরে দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে নেওয়ার পর এই যে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। তার মধ্যে এগুলো আবার ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্নাটা করব। তেলটাও ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। ব্যাস, রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবার নামিয়ে নেব। জল পুরো শুকিয়ে নিয়ে লবণ, ঝাল আর একটু গরম মশলা চেক করে।